শিক্ষা নাকি রাজনৈতিক রণক্ষেত্র, মেধার বিকাশ নাকি মাঝরাতে লাঠি সোটা, ইট পাটকেল আর ঐতিহ্য ধ্বংসের তাণ্ডব। 2026-এর অগস্টের এই সময়টায় আবার শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কোথায় দাঁড়িয়ে স্বাধিকার? কেন বারবার রক্তাক্ত হয় এই ক্যাম্পাস? শুরু করছি বিগ স্টোরি। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী, আর উত্তর খোঁজার চেষ্টা করব এই প্রশ্নেরই। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয় একাধারে যা ভারতের অন্যতম শীর্ষ মেধার বিদ্যাপীঠ, আবার অন্যদিকে রাজনৈতিক সংঘাতের এক নিরন্তর আগ্নেয়গিরি। সম্প্রতি 2026-এ কিছুদিন আগেও এই ইউনিভার্সিটি নিয়ে একাধিক বিষয়ে একাধিক অভিযোগ সামনে এসেছিল, আর আবার অগাস্ট, আবার সেই মাস এই ক্যাম্পাসে যে অরাজকতা এবং মধ্যরাতের তাণ্ডব ঘটে গেল, তা ফের একবার একাধিক প্রশ্ন তুলে দিল। কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেটা, বিশ্ববিদ্যালয়ের অন্দরে ঘটা হিংসাত্মক ঘটনা তদন্তে পুলিশ প্রশাসন ব্যাপক তৎপর হলেও গ্রেপ্তার নয় কেউ। আজ লালবাজারের শীর্ষ পুলিশ কর্তারা তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে যান, দীর্ঘ বৈঠক করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তদন্তের স্বার্থে অরবিন্দ ভবনের রেজিস্ট্রারের ঘর থেকে সিসিটিভি ফুটেজের ডিভিআর বাজেয়াপ্ত করে পুলিশ। একই সাথে আজ ফরেন্সিক বিশেষজ্ঞ দল ক্যাম্পাসে গিয়ে বিভিন্ন স্থান থেকে বৈজ্ঞানিক তথ্য, ডিজিটাল নমুনা সংগ্রহ করে। আর মুখ্যমন্ত্রীর একটি ভিডিও পোস্টের পর পুলিশ এবং গোয়েন্দা বিভাগের মূল নজর এখন বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে আঁকা একাধিক বিতর্কিত দেশ বিরোধী গ্রাফিটির ওপর। সূত্রপাত কোথায় ঘটনার? আমরা সবাই জানি যে একটা জেনারেল বডি মিটিং, আর যে জেনারেল বডি মিটিংটা কেন হলো, ওই সময় কি থেকে হলো, কি প্রয়োজন ছিল ফেটসুর ওই সময় ওই জেনারেল বডি মিটিংটা ডাকা, এখান থেকেই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচিত ছাত্র সংসদ ইউনিয়ন নেই। এবিভিপির অভিযোগ, ইউনিয়নের অনুপস্থিতিতে এই জাতীয় সাধারণ সভা সম্পূর্ণ বেআইনি। অপরদিকে বামপন্থী ছাত্র সংগঠন তারা দাবি করছে এটা সাধারণ ছাত্রছাত্রীদের অধিকারের জায়গা, কোনো বেআইনি জমায়েতের নয়। এই বৈঠক চলাকালীন দুই পক্ষের বাগবিতণ্ডা দ্রুত রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে, রাজপথে গড়ায় আন্দোলন। এইচবি বাস স্ট্যান্ডে রাস্তা অবরোধের মাঝেই বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে নন্দলাল বসুর নকশা করা ঐতিহ্যবাহী ঐতিহাসিক লোহার এমব্লেম ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য এই হামলার তীব্র নিন্দা করেন এবং চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আমরা দেখলাম উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। কিন্তু উপাচার্য হেনস্থার ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয় কি আজকে নতুন হচ্ছে? না। প্রশাসনিক ভবনে তাণ্ডব দেখে যারা আজকে অবাক হচ্ছেন, তাদের তো তাহলে চলুন ইতিহাসের সফর করাই। যাদবপুরের মাটিতে উপাচার্য বা শিক্ষকদের ওপর আক্রমণের ঘটনা, আর এর পেছনে 5 দশকের বেশি পুরনো রক্ত ঝরা বিতর্কিত অধ্যায় রয়েছে। 56 বছর আগে পিছিয়ে যায় চলুন। 1970 সালের 30শে ডিসেম্বর, সেটি ছিল 70-এর দশক। পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলন প্রাতিষ্ঠানিক অচলাবস্থার চরম সময়। সেদিন এই বিশ্ববিদ্যালয়ের অন্দরে নৃশংসভাবে খুন হয়েছিলেন তৎকালীন অস্থায়ী উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, গান্ধীবাদী ব্যক্তিত্ব অধ্যাপক গোপাল চন্দ্র সেন। চলুন ফিরে দেখি সেই কালো দিনের ইতিহাস। 1970 সালের ওই সময়টায় যখন পশ্চিমবঙ্গ জুড়ে নকশালবাড়ি আন্দোলনের তীব্র প্রভাব এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যত পরীক্ষা বর্জন, প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা বয়কটের চরমতম ডাক দেওয়া হচ্ছে, ঠিক তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলেন এই গোপাল চন্দ্র সেন। তিনি ছিলেন মহাত্মা গান্ধীর খাঁটি অনুগামী। ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে চরম প্রাণনাশের হুমকি ও নকশালদের বাধা উপেক্ষা করে তিনি অনড় অবস্থান নিয়েছিলেন। সময় মতো পরীক্ষা সম্পন্ন করতেই হবে এবং চরম প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে তিনি তা করেও দেখিয়েছিলেন। রাজ্য সরকার তাকে নিরাপত্তা এবং সরকারি গাড়ি দিতে চাইলেও নিজের গান্ধীবাদী আদর্শের কারণে তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন, আর সেই নীতিবোধই তার জন্য চরম পরিণতি ডেকে এনেছিল। সেদিন ছিল উপাচার্য হিসেবে অধ্যাপক সেনের মেয়াদ শেষের দিন। রেজিস্ট্রারের কাছে সমস্ত প্রশাসনিক দায়িত্ব বুঝিয়ে দিয়ে একাই হেঁটে কোয়ার্টারে ফিরছিলেন। ঠিক সেই সময় সেন্ট্রাল লাইব্রেরির পাশের অন্ধকার গলি থেকে 5 জনের একদল আততায়ী পেছন থেকে রড এবং ধারালো অস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। মাথায় মারাত্মক আঘাত এবং পেটে ছুরিকাঘাতের পর রক্তাপ্লুত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। আততায়ীরা প্রাচীর ডিঙিয়ে পালিয়ে গেল।
পয়লা জানুয়ারি 1971 সাল যাদবপুরের প্রথম রেক্টর ডক্টর ত্রিগুণা সেনের সংবর্ধনা এবং শোকসভায় কেঁদে উঠেছিল সমগ্র শিক্ষা জগৎ। তৎকালীন পুলিশ রিপোর্ট এবং খবরের কাগজ নিশ্চিত করেছিল পরীক্ষা বয়কট আন্দোলন অমান্য করায় নকশালপন্থীরাই তাকে হত্যা করেছিল। দীর্ঘ তদন্ত এবং একাধিক গ্রেপ্তারের পর আজও সেই মামলার চূড়ান্ত বিচার হয়নি। আজও বিশ্ববিদ্যালয়ে তার স্মারক ফলক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তার নামাঙ্কিত অডিটোরিয়াম দাঁড়িয়ে রয়েছে, কিন্তু নীরব সাক্ষী হয়ে। কেন বারবার এই ঘটনাগুলো ঘটেছে? কেন গোপালচন্দ্র সেনদের খুন হতে হয়েছে? কেন পরবর্তী ক্ষেত্রে উপাচার্যদের হেনস্থা হতে হয়েছে? এই কালচার ভারতীয়? এই সভ্যতা কি ভারতীয় সভ্যতা? এই ঐতিহ্য কি ভারতীয় ঐতিহ্য? খুব স্বাভাবিকভাবেই বেশ কিছু রিয়াকশন এসছে আমাদের কাছে, যেমন আরএসএস এর যিনি পূর্বাঞ্চলীয় প্রচার প্রমুখ, তার প্রতিক্রিয়া শোনাবো। জিষ্ণু বসু কি বলছেন, পাশাপাশি বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, তার কি প্রতিক্রিয়া দেখুন। আপনি যেটা বললেন যে অধ্যাপক গোপালচন্দ্র সেনের মতো এরকম ছাত্র দরদি শিক্ষা অনুরাগী মানুষ, তাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিসরের মধ্যে বামপন্থীরা হত্যা করেছিল 30শে ডিসেম্বর 1970, এবং তার কেউ শাস্তি পায়নি। এই যে বাস্তুতন্ত্র, এই কালচারাল মার্কসিজমের বাস্তুতন্ত্র, তারাই এই ধরনের নৃশংস ঘটনা তৈরি করে এবং তারকে চেপে রাখার জন্য কনস্পিরেসি অফ সাইলেন্স চালায়। এবং এই যে শাস্তি পেল না, সেই ঘটনার পর থেকে কিন্তু ধীরে ধীরে এই ধরনের যে কালচারাল মার্কসিস্ট ফোর্স এবং যারা এই ধরনের অস্থিরতা তৈরি করতে চায়, তাদের মনের মধ্যে সাহস জুগিয়েছে। কালচারাল মার্কসিস্ট ফোর্স ওখানে, এটা তো স্বাভাবিক আছে। উপাচার্য গোপালচন্দ্র সেনকে হত্যা করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই। তখনও ছাত্র রাজনীতি ইত্যাদি হয়েছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছিলাম যখন কিনা লোক মারা গিয়েছিল বিভিন্ন সময়ে, সেই সময় একটি সংবাদ মাধ্যমে ওখানকার অতি বামপন্থী ছাত্রী তিনি বলেছিলেন যে এটা আমাদের দ্বিতীয় ঘর, এখানে আমরা বসে মদ খাবো, গাঁজা খাবো, তাতে কার কি বলার আছে। সেই ভিডিও তো ভাইরাল হয়েছে। আমরা বিভিন্ন সময় সিগারেট ইত্যাদি খাওয়াটা কোনো আমি বলছি না, কিন্তু কে মদ খাবেন কে সিগারেট খাবেন খেতেই পারেন, কিন্তু সেটা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে পানাগার কিংবা নেশা করার জায়গায় পরিণত হতে পারে না। প্রশ্ন তো এটাই যে এই কালচার কারা আনলো? শিক্ষাঙ্গনে এই ধরনের মাদক দ্রব্য সেবন করা, এই কালচার কারা আনলো? শিক্ষাঙ্গনে শিক্ষা যেমন প্রয়োজন রয়েছে, তেমনই একটা বন্ধুত্বপূর্ণ আচরণ বা বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সেই শিক্ষা বা সেই পাঠকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই অধ্যাপক, শিক্ষক, উপাচার্য, তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা সেই ভূমিকাটা এখানে পালনই করতে পারেননি, এমন অভিযোগ এরা করছেন। 1970-এর সেই ভয়াবহ ঘটনার পর থেকে বিগত কয়েক দশকে সময় বদলেছে, রাজনীতির রং বদলেছে, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ঘেরাও, প্রশাসনিক কর্তাদের হেনস্থা, অচলাবস্থা তৈরির সংস্কৃতি, তাতে বিন্দুমাত্র বদল আসেনি। 2014 সালে অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী থেকে শুরু করে 2019-এ অধ্যাপক সুরঞ্জন দাস, 2023-এ অধ্যাপক বুদ্ধদেব সাউ, কিংবা ভারপ্রাপ্ত বর্তমানের উপাচার্য অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য, প্রতিটি সময় উপাচার্যদের বসতে হয়েছে ঘেরাওয়ের উত্তপ্ত চেয়ারে। কিন্তু বারবার কেন প্রশাসনিক প্রধানদেরই লক্ষ্য করা হয় এই বিশ্ববিদ্যালয়ে? ছাত্র সংগঠনগুলো কি চায়? সেই আন্দোলনের ক্রোনোলজি এবার একটু আপনাদের দেখাবো। আজকে একদিন বা দুদিনের ঘটনা নয়, দিনের পর দিন, বছরের পর বছর আন্দোলনে উত্তপ্ত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এখানে উপাচার্যদের ঘেরাও, ছাত্র অসন্তোষ, এগুলো তো জলভাতের মতো বিষয় হয়ে গিয়েছে। যাদবপুরের মেধা নিয়ে যত না কথা হয়েছে, যাদবপুরে এই ধরনের অসন্তোষ, আন্দোলন, গন্ডগোল, অশান্তি, উপাচার্য ঘেরাও, এগুলো নিয়ে অনেক বেশি কথা হয়েছে।
2014 সালের অগাস্ট এক ছাত্রীকে যৌন হেনস্থার নিরপেক্ষ তদন্তের দাবিতে সেপ্টেম্বরে প্রশাসনিক ভবন অরবিন্দ ভবনে উপাচার্য অভিজিৎ চক্রবর্তী সহ কর্তাদের ঘেরাও করেন শিক্ষার্থীরা এবং সেই সময় থেকে হক্কালরাম আন্দোলন মাথাচাড়া দিতে শুরু করে এবং সেই ট্র্যাডিশন দেখুন কি নিপুণভাবে এরা বয়ে নিয়ে যাচ্ছে। ছাত্রদের ওপর পুলিশি লাঠিচার্জ হচ্ছে, কেন ক্যাম্পাসে পুলিশ ঢুকলো এই প্রশ্ন তুলে উত্তাল হলো সেই সময় যাদবপুর ক্যাম্পাস। হক্কালরাম আন্দোলনের জন্ম হলো, ব্যাপক ক্ষোভের মুখে পড়ার পরে 2015 সালের জানুয়ারিতে পদত্যাগ করতে বাধ্য হলেন অভিজিৎ চক্রবর্তী। কিন্তু পরিস্থিতি কি সত্যি সেরকম ছিল? অভিজিৎ চক্রবর্তী তিনি এক্সক্লুসিভ সিএনকে কি বলেছেন শোনাই আপনাদের, দেখুন। এইখানে উপাচার্যের ওপর দুটি চাপ থাকে। এক নম্বর চাপ হচ্ছে কিছু ভেতর থেকে মানে আভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরির যে চেষ্টাগুলো হয় সেইগুলোকে কন্ট্রোল করা, এটা একটা চাপ থাকে। আর 2 নম্বর চাপ থাকে যে উচ্চশিক্ষা দপ্তর থেকে যে ধরনের নোটিশগুলো বা যে ধরনের নির্দেশগুলো ইস্যু করা হয় ইউনিভার্সিটির জন্য সেইগুলোকে ইমপ্লিমেন্ট করা অনেক সময় অত্যন্ত টাফ হয়ে দাঁড়ায়। সুতরাং সেই সময় উপাচার্যরা কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েন। তবে উপাচার্যদের কাছে সবচেয়ে বড় চাপ হিসেবে আমার মনে হয়েছে যখন তাদের ঘন্টার পর ঘন্টা অগণতান্ত্রিকভাবে ঘেরাও করে তাদের নিগ্রহ করা হয় মানসিকভাবে, সেইটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার। এইটা অগণতান্ত্রিক পদ্ধতি, ভারতবর্ষ স্বাধীন দেশ, আমরা গণতান্ত্রিক দেশের আমাকে জোর করে আটকে রাখার এবং ঘন্টার পর ঘন্টা ধরে জল খাবার না দিয়ে আমাকে বাড়িতে না যেতে দিয়ে ওইভাবে আটকে রাখা কতটা বেশি অন্যায় সেইটা বুঝতে হবে। এবং এই পরবর্তীতে 2019 সালের মার্চে আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ AFSU নির্বাচন সহ বিভিন্ন দাবিতে অরবিন্দ ভবনের বাইরে চরম বিশৃঙ্খলা থাকাকালীন উপাচার্য সুরঞ্জন দাস সহ উপাচার্য প্রদীপ কুমার ঘোষ মারাত্মক ধাক্কাধাক্কির মুখে পড়েন, যার ফলে অসুস্থ হয়ে সুরঞ্জন দাসকে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। 2023 সালে প্রথম বর্ষের এক ছাত্রের র্যাগিং রহস্য মৃত্যুর ঘটনায় ক্যাম্পাস উত্তাল হয়ে উঠলে তৎকালীন অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা কড়াকড়ির উদ্যোগ নেন, যা ছাত্র সংগঠনগুলোর না পছন্দ ছিল, বিশেষ করে বাম ছাত্র সংগঠনগুলো। সমাবর্তন এবং অভ্যন্তরীণ সিদ্ধান্ত ঘিরে তাকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয় এবং পরবর্তীতে আচার্য তথা রাজ্যপালের সঙ্গে সংঘাতের কারণে তাকে পদ থেকে অপসারণ করা হয়। একইভাবে সহ উপাচার্য পরবর্তীতে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্যকে একাধিকবার ছাত্র অসন্তোষের মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে প্রবেশিকা পরীক্ষা চালু রাখা, সিসিটিভি বসানো, পুলিশ প্রবেশের বিধি নিষেধ কড়াকড়ি করার সিদ্ধান্তে ক্ষুব্ধ ছাত্ররা তাকে ঘন্টার পর ঘন্টা অরবিন্দ ভবনে আটকে রেখে স্লোগান, হেনস্থা ইত্যাদির পরিবেশ তৈরি করেছে। কিন্তু এখানে তো সব থেকে বড় প্রশ্ন যেটা আসে যে কেন, কি কারণ? এত মেধার চাষ যে বিশ্ববিদ্যালয় হয় সেই মেধা কি এটাই শেখায় সমাজকে যে এইরকম অশান্তি জিইয়ে রাখতে হবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে? যাদবপুর হোক, জেএনইউ হোক, কেন বারবার এই ধরনের গন্ডগোলগুলো হবে? কেন এখান থেকে টুকরে টুকরে গ্যাংয়ের যে কনসেপ্ট সেটা সামনে আসবে? কেন এখান থেকে আজাদি স্লোগান উঠবে? অশান্তির 3টে মূল কারণ দেখুন, আপনারা একমত হন কিনা। এক, ছাত্র সংসদ নির্বাচন, বছরের পর বছর ধরে নির্বাচিত ছাত্র সংসদ না থাকা, ক্যাম্পাসে তথাকথিত স্বাধিকার, সিসিটিভি ক্যামেরা বসানো বা ক্যাম্পাসে পুলিশের নজরদারির তীব্র বিরোধিতা, প্রশাসনিক সিদ্ধান্তে ছাত্রদের নিয়ন্ত্রণ, ভর্তি নীতি বা প্রশাসনিক প্রক্রিয়ায় ছাত্র সংগঠনগুলির মতামতকে প্রাধান্য দেওয়ার অনড় দাবি। সাম্প্রতিক ঘটনার সবচেয়ে স্পর্শকাতর এবং আশঙ্কাজনক দিক কি বলুন তো? শুভেন্দু অধিকারী যে পোস্ট করলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার এই পোস্টের পরে পুলিশি তদন্তে বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে একাধিক দেশবিরোধী গ্রাফিটির কথা উঠে এলো। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, একের পর এক এই ধরনের অশান্তির ঘটনা ঘটেছে, আন্দোলন ঘটেছে, উপাচার্য ঘেরাও হয়েছে, আর প্যালেস্তাইন নিয়ে মন্তব্য শোনা গিয়েছে, দেখা গিয়েছে, দেওয়ালে লেখা দেখতে পাওয়া গিয়েছে। কেন? ওয়াই প্যালেস্তাইন? বাংলাদেশে হিন্দু যখন মার খায়, হিন্দু যখন আক্রান্ত হয়, তখন তা নিয়ে একটা কথা হয় না। আর যখন কোনো এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধ্যাপক তিনি এই ক্যাম্পাসে যখন প্রথম দিন পা রাখতে যান বা তার এইখানে জয়েনিং এর প্রসেসটা দীর্ঘ হয়ে যায়, তাকে হেনস্থার মধ্যে পড়তে হয়। বাবার আলী শাহ কেন? স্লোগান ওঠে আজাদি,
এই স্লোগানের জন্ম 90-এর দশকে কাশ্মীর উপত্যকার পাকিস্তান প্ররোচিত সশস্ত্র সন্ত্রাসবাদের ছায়ায়। তা আজ দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে কেন? এটা কি কেবলই মত প্রকাশের স্বাধীনতা নাকি সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রত্যক্ষ উস্কানি? চলুন একটু স্লোগানগুলো শোনাই। দেখুন কারা দিচ্ছে স্লোগান, কেন দিচ্ছে স্লোগান জানি না, শুনুন স্লোগান। अरे हम क्या चाहते, अरे हम क्या चाहते, अरे कश्मीर मांगे, अरे मणिपुर मांगे, अरे कश्मीर मांगे, अरे मणिपुर मांगे, अरे बस्तर मांगे, अरे गुजरात मांगे, अरे मणिपुर मांगे। এই এত স্লোগানের ভিড়ে এই প্রশ্নই মানুষ বোধহয় করতে ভুলে যাচ্ছেন যে কারা দিচ্ছে স্লোগান, কেন দিচ্ছে স্লোগান, এই স্লোগানের মানে কি। এই আজাদি স্লোগান কি করে ককরোচ জনতা পার্টির আন্দোলনে ওঠে? যেখানে প্রশ্ন ফাঁস মূল ইস্যু, সেখানে কিভাবে আজাদি স্লোগান ওঠে, কি কারণে এই স্লোগান ওঠে? এই জওহরলাল নেহরু ইউনিভার্সিটি হোক, যাদবপুর ইউনিভার্সিটি হোক, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি হোক, জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি হোক, কেন, কি কারণ? 2016 জেএনইউতে আফজল গুরুর ফাঁসির বার্ষিকীকে কেন্দ্র করে ভারত তেরে টুকরে হোঙ্গে, কাশ্মীর মাঙ্গে আজাদি, এই স্লোগান জাতীয় রাজনীতিতে তোলপাড় করলো। সেটা চলে এলো শিক্ষাঙ্গনে। অতি বাম সংগঠন তাদের মিছিলে, তাদের আন্দোলনে, দেওয়ালে আজাদ কাশ্মীরের মতো লেখা উঠে আসছে। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে রাজ্য বিধানসভা পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। এই স্লোগানকে ঘিরে মূলত দুটো সমান্তরাল দৃষ্টিভঙ্গি লক্ষণীয়। বামপন্থী এবং আন্দোলনকারী ছাত্রদের একাংশের যুক্তি হলো তারা ভারতের থেকে আজাদি চান না, বরং ভারতের ভেতরে দারিদ্র, জাতপাত, বেকারত্ব, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংবিধানের 19-এর 1 ক অনুচ্ছেদের অধীনে বাক স্বাধীনতা ব্যবহার করছেন। অন্যদিকে রাষ্ট্রীয় জাতীয়তাবাদী বিশ্লেষকদের প্রশ্ন হলো, যদি সামাজিক মুক্তির কথাই বলা হয় তবে তার সাথে কাশ্মীর কেন? কারণ যে অঞ্চলটি বহু বছর ধরে বিচ্ছিন্নতাবাদের আগুনে পুড়ছে, আজাদি দাবি করার অর্থ সরাসরি রাষ্ট্রের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করা। আর এদের কাছে নেশন ফার্স্ট তো নয়। তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘন আলোচনার মধ্যে বারবার যে শব্দটি রাজনীতির অনিন্দা আছড়ে পড়ছে তা হলো দিমাগি নকশাল বা আরবান নকশাল। লালকেল্লা থেকে যার উল্লেখ এবারে স্বাধীনতা দিবসেও করতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রীকে। 2018 সালে চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রীর আরবান নকশাল দ্য মেকিং অব বুদ্ধা ইন এ ট্রাফিক জ্যাম, এই বইটির মাধ্যমে এই শব্দটি জনমানুষে ব্যাপক পরিচিতি পায়। বিশেষজ্ঞদের মতে এরা জঙ্গলে অস্ত্র হাতে যুদ্ধ করে না, শহরের বুদ্ধিজীবী, শিক্ষক, লেখক, আইনজীবী হিসেবে শিক্ষাঙ্গনে রাষ্ট্রবিরোধী চিন্তার বীজ বপন করে। মানবাধিকারের নামে দেশদ্রোহিতার বীজ বপন করে এরা। এরা আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করে, তবে সমালোচক এবং প্রগতিশীল শিক্ষকদের মতে সরকারের নীতির বিরোধিতা করলেই তাকে নকশাল বা দেশদ্রোহী দাগিয়ে দেওয়া আসলে ভিন্নমত দমনের একটা কৌশল মাত্র। সেটা একটা আলোচনার বিষয় বা বিতর্কের বিষয়। যাদবপুর কি শুধুই আন্তর্জাতিক মানের মেধাবী গবেষক তৈরির সূতিকাগার, নাকি স্বাধিকারের আড়ালে এটি এমন এক সুরক্ষিত দুর্গ যেখানে বাক স্বাধীনতার মুখোশ পরে দিনে দুপুরে রাষ্ট্রীয় অখণ্ডতাকে চ্যালেঞ্জ জানানো হয়? দেওয়াল জুড়ে লেখা হয় আজাদির উস্কানিমূলক স্লোগান, আর মধ্যরাতে রক্ত ঝরা তাণ্ডবে গুড়িয়ে দেওয়া হয় নন্দলাল বসুর ঐতিহাসিক ঐতিহ্য। মেধার অহংকার কখনোই আইনের ঊর্ধ্বে কোনো সমান্তরাল রাষ্ট্র তৈরি করতে পারে না। যাদবপুরের পবিত্র মাটিকে মেধার পরিচয় চিনুক না দেশ, চিনুক না বিশ্ব, দেশবিরোধী রাজনৈতিক হিংসার আখড়া হিসেবে নাই বা চিনল যাদবপুরকে। দেখুন যাদবপুরের ছাত্রছাত্রীরা কিভাবে ভালো থাকবেন। তারা যারা এই বছর ভর্তি হলেন তাদের জন্য শুভেচ্ছা। আজকে বিগ স্টোরি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুন CNN।